জীবনে এগিয়ে চলার পথে আমরা সকলেই অনেক সময় অনেক বাধার মুখোমুখি হই, সেটা ছাত্র জীবনই হোক বা কর্মজীবনই হোক, এমনকি সংসার জীবনে প্রবেশ করার পরও সন্তান মানুষ করার ক্ষেত্রেও অভিভাবক হিসাবে অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হই। অনেক সময় আমাদের ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থাকেই দায়ী করে থাকি। আমরা জীবনে তেমন কিছু সফল হলাম না বা যেটা করার কথা ছিল সেটা করে উঠতে পারলাম না, তার জন্য নিজেদের জীবনকেই অনেক অভিযোগ করে থাকি। আমি ভালো শিক্ষক পাইনি, আমার বাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, সেই জন্য ভালো স্কুলে পড়তে পারিনি, আমাকে সঠিক পথ দেখাবার তেমন কেউ ছিল না, সেই জন্যই আমি আমার জীবনে কিছু করে উঠতে পারলাম না, আমি অত শক্ত সামর্থ্য নই, আমার বুদ্ধি অন্যদের থেকে অত ভালো নয়, আমার জীবনে অনেক কিছু ছিল না, সেটার জন্যই আমি করে উঠতে পারিনি। এরকমই অনেক অভিযোগের ঝুড়ি নিয়ে আমরা সব সময় চলতে থাকি। প্রত্যেক সফল ব্যক্তিকে দেখে আমরা এটাই মনে করে থাকি তারা কোনো বাধা ছাড়াই আজকের এই জায়গাটাতে তিনি আসতে পেরেছেন। তাদের জীবনে চলার পথ আর সফল হওয়ার সিঁড়িটা ছিল খুবই মসৃণ। কি এমনটাই তো মনে করে থাকি আমরা, যেটা আদবে একদমই সত্যি নয়। আজকে এমনই এক মানুষের জীবন সংগ্রামের কাহিনীতে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো খুঁজতে চেষ্টা করি। এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তবেই বিষয়টাকে সঠিকভাবে বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্পটা। অন্ধ্রপ্রদেশের একটা ছোট্ট গ্রাম সীতারামপুর, সেখানকার এক গরিব কৃষকের বাড়িতে জন্ম নিয়েছিল এক ফুটফুটে সন্তান, কিন্তু সে জন্ম থেকেই ছিল অন্ধ। সন্তান হওয়ার আনন্দ উপভোগ করার আগেই তার বাবা মাকে গ্রামের সবাই বলতে শুরু করে দিয়েছিল, তুমি তো গরিব কৃষক, এই জন্মান্ধ ছেলেকে নিয়ে করবে কি? কোনো অনাথ আশ্রমে দিয়ে এসো, অযথা নিজেদের বোঝা বাড়িও না, অন্ধ হয়ে জন্মাবার পর সে ভিক্ষা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু সেই সন্তানের বাবা মা দাঁতে দাঁত চেপে নিজেদের পাথর চাপা কষ্টকে উপেক্ষা করে ছোট্ট ছেলেটিকে মানুষ করতে থাকলো। আস্তে আস্তে ছেলেটি বড় হতে লাগলো। তারা এমন এক প্রত্যন্ত গ্রামে বাস করত, সেখানে অন্ধ ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য কোনো স্পেশাল স্কুল ছিল না। তাই অগত্যা সেই ছেলেটিকে তার দাদা যে স্কুলে পড়তো সেই স্কুলে ভর্তি করা হয়েছিল। স্কুলের রাস্তা ছিল অত্যন্ত পাথুরে এবং ঝোপ জঙ্গল দ্বারা গাছের কাঁটায় ভর্তি থাকতো। সেই রাস্তা দিয়ে স্কুল যাওয়াটা ছিল অনেকটাই কষ্টকর। তবুও সেই ছোট্ট ছেলেটা স্কুল কামাই করতো না। স্কুলের দুর্গম রাস্তা প্রতিদিন অতিক্রম করার জন্য যে শারীরিক কষ্ট ছিল, তার থেকে অনেক বেশি মানসিক কষ্ট তাকে পেতে হতো স্কুলে যাবার পর। কারণ স্কুলের টিচাররা তাকে অবহেলা করত সে অন্ধ হবার জন্য। ক্লাসের সব থেকে পেছনের বেঞ্চিতে তাকে বসিয়ে রাখত, ঠিক মতো পড়াশোনা দেখাতো না, কোনো বাচ্চারাও তার সাথে মিশতো না, খেলাধুলা করতো না। এইভাবেই ছেলেটির মনে একাকিত্বের কষ্ট থাকত। যখন তার 7 বছর বয়স হলো, তখন তার বাবা একটি বোর্ডিং স্কুলের সন্ধান পান, যেখানে গরিব ছেলে মেয়েদের পড়াশোনা করানো হয়। সেখানে যাওয়ার পর ছেলেটির আস্তে আস্তে জায়গাটা খুব ভালো লেগে গেল। অনেক বন্ধু তৈরি হলো, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত হলো, যেরকম দৌড়ানো, সাঁতার শেখা, ক্রিকেটের বলের আওয়াজ শুনে ব্যাট করা ইত্যাদি ইত্যাদি। এরপর ছেলেটি মন দিয়ে পড়াশোনা শুরু করে। তার জীবনের লক্ষ্য ছিল একজন ভালো ইঞ্জিনিয়ার হবে। তার অঙ্ক করতে খুব ভালো লাগতো, সায়েন্সের সাবজেক্টগুলো খুব ভালো লাগতো। সে ক্লাস 10 বোর্ড পরীক্ষায় 90% নাম্বার পায়। কিন্তু আবার দুর্ভাগ্য তার সামনে এসে দাঁড়ায়। সেখানকার এডুকেশন সিস্টেমের নিয়ম অনুযায়ী একজন অন্ধ ছাত্র সায়েন্স নিতে পারবে না। অন্ধ ছাত্রছাত্রীদের সায়েন্স নেওয়া ছিল এক দণ্ডনীয় অপরাধের সমান, কারণ সেখানে অনেক বেশি গ্রাফ, প্র্যাকটিক্যাল অনেক কিছু জিনিস করতে হতো, যেটা তাদের পক্ষে করা সম্ভব হতো না। সেগুলো সঠিকভাবে প্রয়োগ করা একজন অন্ধ মানুষের পক্ষে সম্ভব নয়, এরকমটাই ভাবতো সেই সেখানকার এডুকেশন সিস্টেম। সেই জন্য কোনো মতেই অন্ধ ছেলেমেয়েরা সায়েন্স নিতে পারতো না। তারপর একজন টিচারের সহায়তায় তিনি কোর্টের দ্বারস্থ হন এবং সরকারের বিরুদ্ধে একটি কেস ফাইল করেন, যাতে অন্ধ মানুষরাও সায়েন্স পড়তে পারে। এই কেস প্রায় 6 মাস ধরে চলে এবং সর্বশেষে এই কেসটি সে জিতে যায়। এই কেসটি জিতে যত না আনন্দিত সে হয়েছিল, তার থেকে সব থেকে বেশি আনন্দিত হয়েছিল ভবিষ্যতে কোনো অন্ধ ছেলে মেয়েকে সায়েন্স পড়ার জন্য আর কেস লড়তে হবে না। এরপর ক্লাস 12 বোর্ড পরীক্ষায় 96% নম্বর পেয়ে পাশ করে। কিন্তু তা সত্ত্বেও তাকে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান IIT তাকে রিজেক্ট করে। তার মনের জোর আর তার ইচ্ছা শক্তি এতটাই বেশি ছিল, সে থেমে থাকেনি।
সে অবিরত চেষ্টা চালিয়ে গেছিল। দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি তাকে রিজেক্ট করলেও বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এমআইটি, কেমব্রিজের মতন জায়গা থেকে সে পড়াশোনা করার সুযোগ পায়। খুব মন দিয়ে সে পড়াশোনা করে। অনেক কঠিন ছিল সেই সময়টা। সেখানকার পড়াশোনার মান ছিল এতটাই উঁচু ধরনের, যেখানে অনেক কঠোর পরিশ্রম করতে হতো। কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তির জোরে সেখানে তার সহপাঠীদের সহায়তায় খুব ভালো নম্বর নিয়ে পাশ করে। এরপরও সেখান থেকে সে চাকরির অফারও পায়। কিন্তু তার ছোট্ট থেকে তার ইচ্ছা ছিল সে অন্ধ মানুষের পাশে এসে দাঁড়াবে, তাদের জন্য কিছু করবে। তাই সেখানকার লোভনীয় সমস্ত সুযোগ সুবিধা উপেক্ষা করে সে ভারতের মাটিতে আবার ফিরে আসে। এখানে আসার পর সে নিজস্বভাবে কিছু করার কথা চিন্তা ভাবনা করে। সেই চিন্তা ভাবনার ফসল হিসাবে 2012 সালে বোলান ইন্ডাস্ট্রি নামে এক সংস্থার পথ চলা শুরু হয় সেই ছেলেটির হাত ধরে। এই সংস্থাটি একটি মহৎ উদ্দেশ্যে তৈরি হয়েছিল, যেখানে অনেক পিছিয়ে পড়া গরিব মানুষ, অনেক বিশেষভাবে সক্ষম মানুষও যাতে সুযোগ পায়। সংস্থার জন্ম লগ্ন থেকে প্রতিদিন প্রচুর বাধার সম্মুখীন হয়েছিল এই ছেলেটা। মুখে অনেকেই বলতো তার পাশে আছে, কিন্তু কাউকে সে পাশে পায়নি। তার স্বপ্নটা ছিল একান্তই তার নিজের। তাই নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তার জেদটাকে সে ধরে রাখতে পেরেছিল, সেটা সে শিখে গেছিল। আস্তে আস্তে তার সংস্থাটি বড় হতে শুরু করে। তার পাশে এসে দাঁড়ায় স্বয়ং রতন টাটাও। ছেলেটির নাম শ্রীকান্ত বোল্লা। তার বোলান ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড সংস্থাটির ভ্যালুয়েশন বর্তমানে 400 কোটিরও বেশি হয়ে গেছে। এখানে 36% ডিফারেন্টলি এবলড মানুষ কাজ করেন। তারপর তিনি অনেকবার অনেক জায়গায় সম্মানিত হয়েছেন বিভিন্ন পুরস্কারে। তারই অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি জন্মান্ধ থাকা সত্ত্বেও আজ একটা বড় সংস্থা পরিচালনা করছেন। এই গল্পটা থেকে তোমরা কি জানতে পারলে, কি শিখতে পারলে? ভিডিওর শুরুতে আমি কিছু অভিযোগের প্রশ্ন তুলেছিলাম। সেই প্রশ্নের উত্তর কি খুঁজে পেলে? না সেগুলোকে অভিযোগ না বলে অজুহাত বললেই ভালো। সেই অজুহাতগুলোর কোনো ভিত্তি নেই। আজকে একটা মানুষ যার কাছে কিছু ছিল না, তা সত্ত্বেও সে সবকিছু থেকে হারিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে। শুধু নিজেকে প্রতিষ্ঠাই করেনি, তার মতন অনেক লোককে সুযোগ করে দিয়েছে, এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। আমাদের কাছে তো অনেক কিছুই আছে, তাহলে আমরা কেন বারে বারে ব্যর্থ হচ্ছি? আর কয়েকবার বিফল হওয়ার পরই হালটাও ছেড়ে দিচ্ছি, চেষ্টা করেও দেখছি না। যতটা পরিশ্রম করার কথা সেটা পরিশ্রমও করছি না। কিসের জন্য ওয়েট করছি আমরা? আমরা শুধু ওয়েট করছি যে ভালো কিছু আমাদের সঙ্গে হবে। ভালো কিছু তো এমনি এমনি হবে না, তার জন্য কিছু করতে হবে, পরিশ্রম করতে হবে। আর একটা জিনিস যে গল্প থেকে আমরা শিখতে পারি, সেটা হচ্ছে ওনার যে জিনিসটা ছিল না, উনি চোখে দেখতে পান না, কিন্তু ওনার যে চোখটা ছিল, যেটা আজকে অনেকের কাছে নেই, সেটা হচ্ছে ভিশন। তিনি পালাতে পারেন না। কেন? তিনি চোখে দেখতে পান না, সেই জন্য তিনি পালাতে পারেন না। তিনি একটা জিনিসই পারেন, পরিশ্রমের সাথে লড়াই করে যেতে পারেন, একই জায়গায় দাঁড়িয়ে সবার সঙ্গে লড়াই করে যেতে পারেন। সেটাই তিনি করে গেছেন, আর সেটার জন্য আজকে তিনি এই জায়গাটাতে আসতে পেরেছেন। আমরা কেন পারছি না? কে আমাদের আটকাচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি ভালো শিক্ষক নেই, ভালো জায়গায় পড়তে পারি না, টাকা পয়সার অভাব আছে, এগুলো ভিত্তিহীন। আমার কাছে যে একটা মোবাইল থাকে, আমি সবকিছু করতে পারি। আমার যে স্কিলটা নেই সেই স্কিলটা শিখতে পারি। যে কোর্সে আমি ভর্তি হতে চাই সেটাও আমি ফ্রিতে ইউটিউব থেকেই আমি পড়তে পারি। কোনো বিষয় জানতে পারি, তাহলে অসুবিধাটা কোথায়? কোনো বিষয় যদি আমাকে ডোমেইন এক্সপার্ট হতে হয়, সেটা কি পেতে পারি না? একবার তো নিজেকে চেষ্টা করে দেখো, একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে সত্যি করে এটা পাওয়া যায় কিনা। পাওয়া যায় যদি আমাদের ইচ্ছা থাকে, যদি আমাদের ভিশন থাকে। এই গল্পতে শ্রীকান্ত বোল্লা যে লড়াইয়ের কাহিনীটা আমাদের শিখিয়ে দিচ্ছে, আমাদের ভিশনকে দেখে আমাদের পরিশ্রম করে যেতে হবে, থামলে হবে না। অনেকবার আমরা ব্যর্থ হয়ে যাব, বারে বারে পড়ে যাব, আবার উঠে দাঁড়িয়ে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। এই গল্প থেকে আরেকটা জিনিস শেখার আছে। আমরা সবসময় আমাদের না পাওয়াগুলোকে অনেক বড় করে দেখি, কিন্তু যে সম্ভাবনাগুলো আমাদের হাতের কাছে আছে সেটাকে নিয়ে আমরা একটুখানি নেড়ে চেড়ে দেখি না, যে সেগুলো থেকে আমরা কি পেতে পারি, কিভাবে এগোতে পারি। শ্রীকান্ত বোল্লার লড়াইয়ের কাহিনীটা আমাদের সেইটা করতে শেখায়। তাই না পাওয়াগুলোকে বড় করে দেখো না, যে সম্ভাবনাগুলো তোমার হাতে আছে সেটাকে নিয়েই এগিয়ে যাও, পরিশ্রম করো, দেখবে তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যাবে, তোমাকে আটকাবার কেউ থাকবে না। এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তোমাদের যদি কোনো পছন্দের বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সঙ্গে দেখা হবে এমনই কোনো এক ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা।